রোশনি এবং ভূমিকা রেলের টানেলের ভেতরে রান্না করছিল। এমন সময় রোশনির মেয়ে রায় ছুটে আসে আর বলে, মা, কাকিমা, তোমরা তাড়াতাড়ি উঠে এসো, প্ল্যাটফর্মে অ্যানাউন্স করছে এক্ষুনি একটা গাড়ি আসছে, তাড়াতাড়ি করো, আর দেরি করো না। রায়ের কথা শুনে রোশনি এবং ভূমিকা তাদের রান্নার সামগ্রী নিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর একটি গাড়ি ঝড়ের বেগে সেখান থেকে চলে যায়। তখন ভূমিকা বলে, কি ব্যাপার, এখন তো 10টা বাজে, এই সময় তো কোনো ট্রেন ছিল না, হঠাৎ করে কি টাইম টেবিল চেঞ্জ হলো নাকি? সেটা তো আমিও বুঝতে পারছি না গো, এই সময় তো এতদিন কোনো ট্রেন যেত না। আচ্ছা, আজকে ভোরের ট্রেনটা কেউ লক্ষ্য করেছিলে? মানে আমি তো তখন ওই সময় ছিলাম না, ওই ট্রেনটা ঠিক সময় গেছে তো, নাকি ওটাই এত লেট করে যাচ্ছে? দিদি, ভোরবেলা তো আমিও ছিলাম, প্ল্যাটফর্মে ঝাঁটা দেওয়ার কাজ করছিলাম, আর ট্রেনের ব্যাপার স্যাপার অত লক্ষ্য করিনি। তবে হ্যাঁ, নেহা আর সুস্মিতা এখানে ছিল, ওরা ঠিক বলতে পারবে। ওরা তো মনে হয় কাঠের জোগাড় করতে গেছে, ওরা ফিরে আসুক, তারপর ওদেরকে জিজ্ঞাসা করব। এভাবেই ভূমিকা এবং রোশনি নিজেদের মধ্যে কথা বলছিল। তারা আজ 15 দিন ধরে এই রেলওয়ে টানেলের মধ্যে বাস করছে। তারা ভালো করে খবর নিয়ে রেখেছে, দিনে 2টো সময় এটার মধ্যে দিয়ে গাড়ি যাতায়াত করে, একটা রাত 8:30টার সময় আর অন্যটা ভোর 5:45-এ। এই 2টো সময় তারা সেই টানেল থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ায় এবং বাকি সময়টা তারা নিশ্চিন্তে টানেলের মধ্যেই থাকে। বন্ধুরা, একটি বাড়ির 5 বউ এবং তাদের 2 মেয়ে কেন এই গভীর শীতে এত কষ্টতে এভাবে দিন কাটাচ্ছিল জানতে হলে আমাদের গল্পের পুরনো কিছু ঘটনা দেখতে হবে। বেশ কিছুদিন আগের কথা। রোশনি, নেহা, ভূমিকা, সুস্মিতা এবং দীপালির স্বামীরা শহরে চাকরি করে। বড় 2 বৌমার পরপর 2টি মেয়ে হওয়ায় সেজ বৌমা যখন গর্ভবতী হয় তখন তাদের শ্বশুর শাশুড়ি ডাক্তারকে ডেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা পরীক্ষা করেন। ডাক্তারকে তারা অনেক টাকা দেয়, যার ফলে ডাক্তার তাদেরকে বলে দেয় যে এই বৌমারও কন্যা সন্তান হবে। সবকিছু শুনে শ্বশুর শাশুড়ি তাদের 5 বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি আপনাদের সামনে হাত জোড় করছি, আপনারা দয়া করে এরকম করবেন না। মেয়ে হলেও তো আপনাদের বংশেরই, আপনাদের ছেলের সন্তান, কেন আপনারা ওদেরকে নিজেদের বলে মনে করছেন না বলুন তো? চুপ করো, আমি কি করব না করব তোমরা আমাকে জ্ঞান দিতে এসো না, বুঝলে? একে তো প্রত্যেকবারে মেয়েদের জন্ম দিচ্ছে, তার উপরে আবার এত বড় বড় কথা বলতে এসেছে। বলি, এই মেয়েদেরকে দিয়ে আমি আমার বংশ চালাবো নাকি? মেয়ে বলে কি ওরা সন্তান নয়? বেঁচে থাকার কি কোনো অধিকার নেই ওদের? সব অধিকার আমি দেব নাকি? তোমার প্রথম মেয়ে হয়েছিল, তাও আমি চুপ করেছিলাম। তারপর মেজ বৌমারও মেয়ে হলো, আর এখন সেজ বৌমার পেটেও মেয়ে। আমি নিশ্চিত বাকি 2 বৌমারও মেয়েই হবে। এই মেয়ের দলকে আমি নিয়ে কি করব শুনি? এক একটাকে বিদায় করতে হলে আমাকে ভিটে মাটি সব বিক্রি করে ফেলতে হবে। উপরন্তু আমার তো কিছুই থাকবে না, তাই আমি আর এই কালসাপকে বাড়িতে রাখতে পারবো না। এরপর বাকি সবাই শাশুড়ির কাছে এবং শ্বশুরের কাছে হাত জোড় করে কাকুতি মিনতি করে, কিন্তু তারা তাদের সিদ্ধান্ত থেকে এক পাও নড়তে চান না। শেষে 5 বৌমা তাদের 2 মেয়েকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়। দিদি, এই ঠান্ডার সময় আমাদের শ্বশুর শাশুড়ি আমাদেরকে এভাবে তাড়িয়ে দিল, ওরা কি আমাদেরকে মানুষ বলে ভাবে না? এই গভীর শীতে আমরা ছোট ছোট 2টো মেয়েকে নিয়ে কোথায় যাব? কে আমাদেরকে আশ্রয় দেবে বলো তো? নেহা, তুমি একটু শান্ত হও, এত কান্নাকাটি করো না, এটা তোমার জন্য ভালো নয়। দেখতেই তো পেলে ওরা কেমন মানুষ, ওদের সামনে আর কোনো কিছু আশা করা যায় না গো। উপরওয়ালা আমাদের কপালে যা রেখেছেন তাই হবে, আমরা ওদের কথা আর কখনো ভাববো না। এবার তুমি তোমার পেটের সন্তানের কথা চিন্তা করো আর ভবিষ্যতের কথা, দেখবে কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়েই যাবে। আমার তো মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। সত্যি সত্যি এরা কি মানুষ? এরা যদি মানুষ হতো তাহলে এই ছোট ছোট 2টো বাচ্চা মেয়ে আর তাদের গর্ভবতী বৌমার কথা একবার হলেও তাদের মনে পড়তো। বলি, আমরা কি সন্তানগুলোকে আমাদের বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম? দিদি, আমরা কি ওদের মানসিকতা পাল্টাতে পারবো? যারা নিজেদের রক্তকে এভাবে অবহেলা করতে পারে তাদের কাছে আর কি বা আশা করা যায়? ছাড়ো, ওরা যেটা করেছে তার শাস্তি ওরা পাবেই পাবে। এখন আমরা ওইসব নিয়ে আর চিন্তা ভাবনা করলে হবে না। ওদেরকে নিয়ে আমি ভাবছি না, আমার চিন্তা আমার 2টো সন্তান আর এই বোনটার জন্য। আমরা 4 জন তবুও স্ট্রং আছি, কোথাও না কোথাও থেকে যাই হোক একটা ব্যবস্থা করে নেব। কিন্তু নেহা, রিমি আর রায় এরা এত ঠান্ডায় কিভাবে রাস্তাঘাটে থাকবে? এভাবেই কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে তারা একটি রেল লাইনের সামনে এসে দাঁড়ায়। কিছু দূরে একটি টানেল দেখতে পাওয়া যাচ্ছিল। সেটিকে দেখে ভূমিকা বলে, দিদি,
উপরওয়ালা মনে হয় আমাদের কথা শুনে নিয়েছে গো। ওই দেখো, আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। থাকার ব্যবস্থা হয়ে গেছে মানে কি বলতে চাইছো? কোথায় থাকবে? আরে বাবা, সামনের দিকে চেয়ে দেখো। এই দেখো, কি দেখতে পাচ্ছ তোমরা? একটা টানেল আছে, দেখলে না? ওখানে আমরা সবাই মিলে থাকবো। সে তো ঠিক আছে, কিন্তু ওখানে তো ট্রেন যাতায়াত করে। ওখানে থাকাটা খুব রিস্ক হয়ে যাবে গো। কখন কোন গাড়ি চলে আসবে, কখন কোন গাড়ি চলে আসে তার কোনো ঠিক আছে? হ্যাঁ, তোমার কথাটা ঠিক, কিন্তু একবার ভেবে দেখো, পাড়া গাঁয়ে ট্রেন আর কতটা চলাচল করে? আমাদের যা স্টেশন, এখানে সারাদিনে 2-3টে ট্রেন যাতায়াত করে। এখানে থাকার কোনো সমস্যা হবে না গো। ভূমিকার কথায় সবাই সায় দেয় এবং তারা সবাই গিয়ে সেই রেল টানেলের মধ্যে রাত কাটানোর ব্যবস্থা করে। কিন্তু সেই রাতে কারোর ঘুম আসে না, তবে এদের হাত থেকে তারা রক্ষা পায়। তুমি ঠিকই বলেছিলে, এই টানেলের মধ্যে ঠান্ডাও অনেক কম লাগছে। আসলে দেওয়ালগুলো মোটা তো, তার উপরে ঢালাই আছে, তাই মনে হচ্ছে ঠান্ডার প্রকোপটা একটু কম লাগছে। এতক্ষণ পর আমার একটু আরাম হচ্ছে। এতক্ষণ তো মনে হচ্ছিল যেন আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, কিন্তু এই টানেলের গরমে এবার একটু ভালো লাগছে। কাকিমা, তুমি ভালো করে চাপা দিয়ে বসো। এই দেখো, এইরকম ভাবে বসো, তাহলে তোমার কষ্ট হবে না। রিনি, রায়, নেহা, তোমরা ভালো করে বসো। আমরা 4জন তোমাদেরকে ভালো করে ঘিরে বসে আছি। তোমাদেরকে আর একটুকু ঠান্ডা লাগবে না। তোমরা 3জন ঘুমাও, আমরা 4জন পাহারা দিচ্ছি। আজ আমরা আর ঘুমাবো না, কারণ আমাদের একটু সচেতন থাকতে হবে। কখন কোন ট্রেন আসছে না আসছে সেটা সময় বুঝে নিতে হবে। এভাবেই তারা সবাই মিলে গল্পগুজব করে রাতটুকু কাটায়। তারা লক্ষ্য করে রাত 8:30টায় ট্রেন গেছে এবং তারপর আর কোনো ট্রেন নেই। ভোরবেলা আবার 5:30টায় দূরে থেকে একটি ট্রেন আসার শব্দ হয়। সবার একটু ঝিমুনি ধরেছিল, কিন্তু আলো ও শব্দের তীরে তাদের ঘুম ছেড়ে যায় এবং সবাই সেখান থেকে ফিরে আসে। পরের দিন 2 মেয়ে এবং নিহাকে রেখে বাকি জায়েরা স্টেশনের কাজের খোঁজে যায়। স্টেশনটি খুবই ফাঁকা এবং নির্জন ছিল, তাই সেখানে কাজের খুব একটা সুযোগ ছিল না। তাও তারা অনেক রিকোয়েস্ট করে এবং ভূমিকা ঝাঁটা দেওয়ার কাজ পায় এবং স্টেশন মাস্টারের কাছে অনুরোধ করে চা বিক্রি করার অনুমতি পায়। এরপর তারা ঠিক করে কি কি করবে। তারা ভাগ করে সমস্ত কাজকর্ম করা শুরু করে। সারাদিন পরিশ্রম করার পর তারা অল্প 5 টাকা রোজগার করে চপ, মুড়ি, ঘুগনি ইত্যাদি কিনে ফিরত। কই রে সবাই, তাড়াতাড়ি আয়, দেখ আজ আমি তোদের জন্য কি এনেছি। মা, আমার খুব খিদে পেয়েছে। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। তাড়াতাড়ি দাও না, কি এনেছো? এই দেখ, আজ আমি সবার জন্য মশলা মুড়ি এনেছি। রাই, তুই আর বোন এটা খা, আর তোমরা সবাই মিলে এগুলো ভাগ করে খাও। আমি আজ আর কিছু খাবো না, বিস্কুট খেয়েছিলাম। তা বললে হবে না দিদি, আমরা সবাই যখন একসঙ্গে আছি তাহলে সব জিনিস ভাগ করে খাবো। কখন কোথায় একটা বিস্কুট খেয়েছো, তার জন্য তুমি রাতে খাবে না কিছু? আমি ভাগ করে দিচ্ছি, সবাই খেয়ে নেবে। দিদি, আমার জন্য একটু কাঁচা লঙ্কা আনতে পারতে তো গো? একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। নেহা, তুমি বেশি ঝাল খেও না। এই দেখো, এখানে অনেক কাঁচা লঙ্কা আছে, তুমি একটুখানি নাও, কিন্তু শোনো, বেশি খেও না। তারা সবাই মিলে ভাগ করে খাবার খায় এবং খাওয়া হয়ে গেলে সবাই সেখানে ঘুমিয়ে পড়ে। এভাবে 2-3 রাত কাটার পর এক রাতে হঠাৎ ট্রেন আসার শব্দ হয়। ভূমিকা জেগে গিয়েছিল। সে সবাইকে তুলে দিয়ে বলে, এই এই, তোমরা সবাই ওঠো, ট্রেনের শব্দ হচ্ছে, মনে হচ্ছে ট্রেন আছে। দিদি, ও দিদি, ওঠো গো। এই শুনতে পাচ্ছ? ওঠো সবাই, তাড়াতাড়ি ওঠো। রাত তখন 1টা বাজে, তাই সবাই গভীরভাবে আচ্ছন্ন হয়ে ঘুমাচ্ছিল। ভূমিকার কথা শুনে সবাই ধরফর করে উঠে বসে। এখন তো 1টা বাজে, এখন তো কোনো ট্রেন আসার সময় নয়। ট্রেনের টাইম টেবিল কি পাল্টে গেল নাকি? সেটা তো বলতে পারবো না। দিদি, তাড়াতাড়ি আগে ওঠো, সবাই মিলে আগে বাইরে যাই। সবাই তাড়াহুড়ো করে ওঠে এবং তাদের কয়েকটা জিনিসপত্র নিয়ে টানেল থেকে বেরিয়ে আসে। এরপর তারা সবাই রেল লাইনের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনিট 5 পর একটি ট্রেন টানেলের মধ্যে আসে এবং সেখানেই দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার বলো তো, ট্রেনটা এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? 15 মিনিট তো হয়ে গেল, এখান থেকে যাচ্ছে না তো এটা। দিদি, মনে হচ্ছে ট্রেনটা খারাপ হয়ে গেছে। ট্রেনটা আর এগোচ্ছে না। হ্যাঁ, সামনে সিগন্যাল পড়ে আছে তো, তার মানে ট্রেনটা এখন এখানেই থাকবে। আমাদের কি আজ রাতে এই ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে কাটাতে হবে? এত ঠান্ডায় আমার তো হাড় হিম জমে যাচ্ছে। তুমি একটু সাহস রাখো, কিছু না কিছু একটা ব্যবস্থা করব। এইভাবে কেউ ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারে নাকি? আমাদেরকেও তো কোথাও না কোথাও একটা আশ্রয় নিতেই হবে। আমার তো মনে হয় ট্রেনটা বেশ খানিকক্ষণ এখানে দাঁড়াবে,
চলো আমরা সবাই মিলে স্টেশনে যাই, আজ রাতটুকু ওখানেই কাটাতে হবে। কিন্তু দিদি, স্টেশনে গেলেই তো আমাদেরকে ওরা তাড়িয়ে দেবে, মনে নেই কেমন বকাবকি করে ওরা? কিন্তু এছাড়া তো আর উপায় নেই, ওদের না হয় আজকে রাগমুখ খেয়ে নেব, তবে আজ রাতটুকু আমাদেরকে ওখানেই কাটাতে হবে। তাছাড়া এখন 1:30 বাজে, ওরা এখন কেউ ঘুম থেকে ওঠেনি, অন্তত ভোর অবধি আমরা ওখানে নিশ্চিন্তে থাকতে পারবো। এভাবেই কষ্ট এবং সংঘর্ষের মধ্যে 5 বৌমা তাদের 2 মেয়েকে নিয়ে কষ্টসিষ্ট করে হেঁটে হেঁটে রেলওয়ে প্ল্যাটফর্মের দিকে আসে এবং কোন রকমের আলো আধারিতে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলা স্টেশন মাস্টার তাদের দেখে খুব বকাবকি করে। ঠিক এমন সময় স্টেশনে একটি ট্রেন এসে থামে এবং সেখান থেকে 5 ছেলে অরুণ, বিকাশ, বহন, তরুণ এবং সুভাষ নেমে আসে। সামনে তাদের স্ত্রী এবং 2 মেয়েকে দেখে তারা পাথরের মূর্তির মধ্যে দাঁড়িয়ে থাকে এবং তাদের এই অবস্থার কারণ জিজ্ঞাসা করে। এক এক করে 5 জন তাদের স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে 5 ছেলে আর বাড়ি ফিরে যায় না। তাদের বাবা মাকে না বলেই তারা পরের ট্রেনে তাদের বউয়েদেরকে নিয়ে শহরে ফিরে আসে। এরপর সবাই মিলে শহরে কয়েকটা রুমের একটি ভাড়া বাড়ি নেয়। 5 ছেলে রোজগার করে আনে এবং তাদের বউয়েরা সুখে শান্তিতে সংসার করতে থাকে। কিছুদিন পর সেজ বৌমা নেহার ফুটফুট একটি কন্যা সন্তান হয় এবং তাদের পরিবারে আনন্দ আরো বেড়ে যায়। এদিকে 5 ছেলের বাবা মা সারা জীবন পরিবার ছাড়া হয়ে থাকে। শেষে তারা নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং তারা তাদের প্রাপ্ত শাস্তি পেয়েছিল। এভাবেই সারা জীবন তারা আর কখনোই তাদের ছেলের কারোরই মুখ দেখতে পায়নি। অন্যদিকে এত কষ্ট করে জীবন কাটিয়ে 5 বৌমার জীবনে আনন্দ, সুখ, শান্তি ফিরে আসে। মা, কোথায় তুমি? তোমাকে একটা খুশির খবর শোনাবার রয়েছে, শুনলে তুমি একদম চমকে উঠবে। কি গো মা, সাড়া দিচ্ছ না কেন? কোথায় গেলে তুমি? দিদি, আমার মনে হয় মা রান্নাঘরে রয়েছে, তাই হয়তো শুনতে পাচ্ছে না। আর তুমি যদি অর্ধেক রাস্তা থেকে মাকে ডাক দিতে যাও, তাহলে মা কিভাবে শুনতে পাবে? আগে বাড়ির সামনেটাতে চলো, বাড়ির ভিতরে ঢোকো, তারপর তো মাকে ডাক দাও, তখন মা শুনতে পাবে। নেহা, তুই আমার খুশিটা বুঝতে পারছিস না। আমি অনেক বড় একটা খুশির খবর দিতে চলেছি, সেটা তুইও জানিস না। তুইও শুনলে অবাক হয়ে যাবি। আর এই খুশির খবরটা শোনানোর জন্যই তো আমি মাকে অর্ধেক রাস্তা থেকে ডাক দিচ্ছি। দিদি, কি এমন খুশির খবর যেটা আমি শুনলেও চমকে উঠবো? কি হয়েছে দিদি, বলো না। তুমি কি কোথাও চাকরি পেয়ে গেছো? হ্যাঁ, ওই রকমই কিছু একটা ভেবে নে। আমার কাছে একটা বড় খুশির খবর আছে, যেটা আমার কাছে অনেকই মূল্যবান। আরে মা, বাবা, আমরা তো চলে আসলাম। তুমি এখনো রান্নাঘরে কি করছো মা? দেখো, আমি রেজাল্ট নিয়ে চলে এসেছি। তোর অপেক্ষাতেই তো আমি বসে রয়েছি, তোর জন্যই তো পায়েস বানাচ্ছিলাম। আমি জানি, আমার পুরো বিশ্বাস আছে কলেজের ফার্স্ট তুই হবি। কি রে বল না, কি হলো, তুই ফার্স্ট হয়েছিস তো? মা, তোমার মেয়ে আর ফার্স্ট হবে না? এটা কখনো হয় নাকি? তুমি তো জানো আমি ফার্স্ট হব, আর আমি ফার্স্ট হয়েছি। মা, এবার আমি তোমাদের এই দারিদ্রতা মিটিয়েই ছাড়বো। আমি ভালো রেজাল্টের কারণে ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেছি, আর ওখানেই থাকবো। ওখানে থেকে আমি চাকরি করবো আর তোমাকে টাকা পয়সা পাঠাবো। কি সত্যি? তুই সত্যি সত্যি ব্যাঙ্গালোরে যাবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কাল পর্যন্ত আমার যে মেয়েটা এত ছোট ছিল, আজ সে এত বড় হয়ে গেল। যাক, এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছি মা। তুই আরো বড় হ, তুই আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে বার কর মা। মা, দেখবে আমিও একদিন দিদির মতন বড় হয়ে কলেজে ফার্স্ট হয়ে বিদেশে যাব, আর আমি ওখানে চাকরি করব। আমার তো ছোটবেলা থেকেই শখ, আমি বিদেশে গিয়ে চাকরি করব, আর বিদেশে থেকে তোমাকে টাকা পাঠাবো। তাহলে তোমার আর কোনোই কষ্ট হবে না। ওহো, তুই এখন চুপ কর তো। তোর পড়াশোনা শেষ করতে করতে এখন অনেক বাকি আছে। আগে ওর জন্য আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে। ওকে তো ব্যাঙ্গালোরে পাঠাতে হবে নাকি? মা, তোমাকে কোনো টাকা পয়সা জোগাড় করতে হবে না। টাকা পয়সা আমি ঠিক জোগাড় করে নেব। আসলে মা, তোমাকে অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু না, বলার সুযোগই পাচ্ছিলাম না। আজ সেই সুযোগটা এসে গেছে। জানো মা, আমি না একটা ছেলেকে পছন্দ করি। ওর নাম নিমাই। নিমাই খুব ভালো ছেলে, আর ও বলেছে আমার চাকরিতে যা টাকা লাগবে ওই সেটা দেবে। সত্যি? যাক, তাহলে আমি অনেক খুশি হলাম। তুই তোর নিজের পায়ে দাঁড়াবার সাথে সাথে নিজের জীবন সঙ্গীও খুঁজে নিয়েছিস, এটাই ভালো। তাহলে আমার সঙ্গেও একবার দেখা করা, আমিও তো দেখি নিমাই কেমন ছেলে। মায়ের মুখে এই কথা শুনে নিতা নিমাইকে ফোন করে বলে দেয়। পরের দিন নিমাই কমলা দেবীর সঙ্গে দেখা করতে আসে। কমলা দেবীর সঙ্গে দেখা করা, কথা বলার পর কমলা দেবী নিমাইকে অনেক পছন্দ হয়ে যায়। কিন্তু কমলা দেবী নিমাইকে বলেন, দেখো বাবা নিমাই,
আমি এখন আমার মেয়েটার বিয়ে দিতে পারবো না। আমার হাতে এখন অত পয়সা করি নেই। যা রোজগার করি তাতে সংসার আর দুটো মেয়ের পড়াশোনার খরচ শেষ হয়ে যায়। এখন আমি বিয়েটা দিতে পারবো না। কাকিমা, আপনি এরকম বিয়ে নিয়ে চিন্তা করবেন না। আমরা দুজনে ব্যাঙ্গালোরে যাচ্ছি, বিয়ে না হয় সেখান থেকে এসেই হবে। নিমাইয়ের মুখে এই কথা শুনে কমলা দেবী অনেক খুশি হয়ে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নিমাই এবং নিতা দুজনেই ব্যাঙ্গালোরে কাজের সূত্রে চলে যায়। এদিকে নেহা আর কমলা দেবী একা হয়ে পড়ে। নেহা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়ে যায়। কলেজে ভর্তি হওয়ার পর নেহা তার মাকে বলে, মা, তুমি আমাকে দিদির মতো বিদেশে পাঠিয়ে দাও না। শোনো না, তুমি আমার জন্য টাকা জোগাড় করো। আমি এই কলেজে পড়তে চাই না, আমি বিদেশের কলেজে পড়তে চাই। ওখানেরই কলেজে ভর্তি হতে চাই। বিদেশে পড়াশোনা করলে কত লাভ জানো? পড়াশোনা করতে করতে চাকরি পেয়ে যাব, তাহলে তোমার আর কোনোই সমস্যা থাকবে না। আমিও তোমাকে টাকা পয়সা পাঠিয়ে দেব। কমলা দেবী নিজের আর্থিক অবস্থার কথা ভেবে নেহাকে বলে, মা নেহা, তুই তো আমার একমাত্র সাহারা, বল তুই আমাকে ছেড়ে চলে যাবি? ঠিক আছে, তুই যদি যাস তাহলে কিন্তু আমার কথা ভুলে যাস না। বিদেশে গেলে বিদেশের কথা যেন সবসময় মাথায় না ঘোরাফেরা করে। দেখ, তোর দিদিটা তো কতদিন হয়ে গেছে, কই আমাকে একবারও ফোন করেনি, আমার খবরও জানতে চায় না। তুই যেন তোর দিদির মতন হয়ে যাস না মা। মা, আমি কেন দিদির মতন হয়ে যাবো বলো তো? দিদি মনে হয় বিয়ে করে ওখানেই সেটেল হয়ে গেছে, তাই আমাদের কথা আর মনে করে না। আর তাছাড়া আমি সবসময় তোমাকে ফোন করব, ওখানে গেলে সবসময় তোমাকে মিস করব। নেহার মুখে এই কথা শুনে নেহার মা তাকে আর বারণ করে না। নেহার বাবা জায়গা জমি বিক্রি করে যা টাকা পয়সা জোগাড় হয় সেই টাকা দিয়ে নেহাকে কমলা দেবী দিল্লি শহরে পড়াশোনা করতে পাঠায়। নিতা মায়ের কথা ভুলে গিয়ে নিমাইয়ের সঙ্গে বিয়ে করে একদম সেটেল হয়ে গিয়েছিল। একবারও মায়ের কথা মনে পড়তো না, আর নেহার সঙ্গেও কোনো যোগাযোগ হতো না। অন্যদিকে নেহা দিল্লি শহরে গিয়ে তাদের মতোই হয়ে উঠেছিল। সেখানে কলেজ করতে করতে নেহা একটা চাকরি পেয়ে যায়। নেহা সেখান থেকে যা বেতন পেত তাই দিয়েই নিজের শপিং, খাওয়া দাওয়া এবং বাড়ি ভাড়ার খরচ করে নিত। নেহাও তার মায়ের কথা মনে করতো না। এক একদিন এক এক রকমের ড্রেস পরে অফিসে যেত। তাকে দেখে শহরের অনেক ছেলেমেয়েরাই তার সঙ্গে কথা বলতে আসতো। আর এরকম ভাবেই শহরে অনেক বন্ধু করে নিয়েছিল নেহা। দেখতে দেখতে বেশ কিছু মাস অতিবাহিত হয়ে যায়। আমার দুই মেয়ে আমার কাছে কত ভালো ছিল, সব সময় আমার খেয়াল রাখতো, কিছু হলেই ছুটে এসে আমাকে বলতো। কিন্তু আজ এত মাস হয়ে গেল, দুই মেয়ের একবারও গলার আওয়াজটাও শুনতে পেলাম না। এর থেকে ভালো যদি আমার দুটো ছেলে হতো, তাহলে হয়তো তারা আমার কাছেই থাকতো, আমার দেখাশোনা করতো। এখন তো দেখতে পাচ্ছি মেয়ে হয়েও কোনো লাভ হয়নি। দুটো মেয়ে কেউই আমাকে কোনো রকম কিছু টাকা পাঠাচ্ছে না। এরকম ভাবে কি আর দিন চলে? আমাকে কিছু একটা কাজ খুঁজতেই হবে। এই বলে কমলা দেবী কনকনে শীতে বাইরে ঘুরে ঘুরে সকলের দরজায় দরজায় গিয়ে কাজ চাইতে থাকে, কিন্তু কেউই কমলা দেবীকে কাজ দেয় না। তখন কমলা দেবী ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত্রিবেলা বাড়িতেই ফিরছিলেন। সে যখন বাড়িতে ফিরছিল তখন ঠান্ডার প্রভাব আরো বেড়ে গিয়েছিল, আর তার উপরে বরফ পড়ছিল। বাড়িতে এসেও ঠান্ডার হাত থেকে রেহাই পায় না, কারণ বাড়িটা ছিল নড়বড়ে ভাঙাচোরা। চারিদিক দিয়ে হু হু করে বাতাস বইছিল, যার কারণে কমলা দেবী ঠান্ডায় একদম অবশ হয়ে পড়ছিল। এরকম ভাবেই যেমন তেমন করে সেদিন রাতটা কাটিয়ে নেয়। পরের দিন সকালে অনেক বরফ পড়ছিল, সূর্যের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। তখন কমলা দেবী খিদের জন্য কিছু খাবার খুঁজতে বার হয়। তখনই হঠাৎ করে কমলা দেবী মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তাকে দেখে পাড়ার প্রতিবেশীরা তার দিকে এগিয়ে আসে, ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেয় এবং ডাক্তারবাবুকে ডাকে। মনে হচ্ছে এনার কোনো আর বাঁচার ইচ্ছা নেই। দেখুন, এনার যা শেষ ইচ্ছা আছে সেটা পূরণ করে দিন। আমার হাতে আর কিছুই করার নেই। এনার শরীর খুবই অসুস্থ, আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। তখন পাড়া প্রতিবেশীরা সকলে মিলেই কথাবার্তা বলতে থাকে। আমি বলি কি, এনার শেষ ইচ্ছা কি হতে পারে? এনার দুটো মেয়ে যদি থাকতো তাহলে একবার দেখে নিতে পারতো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। যদি শেষবারের মতো দুটো মেয়েকে একবার দেখতে পেত তাহলে হয়তো মনের শান্তিটা মিটত। দাদা, আপনারা সকলে মিলে কমলা দিদির দুই মেয়েকে সন্ধান করুন। ওরা কোথায় আছে ওদের খবর দিন। পাড়া প্রতিবেশীরা সকলে মিলে তাদের নাম্বার জোগাড় করে এবং তাদের মায়ের খবর পৌঁছে দেয়। দুদিন পরেই নিতা আর নেহা প্লেনে করে বাড়িতে আসে। গ্রামে অনেক ঠান্ডা ছিল, যার কারণে তারা নতুন নতুন সোয়েটার, চাদর, টুপি পরে আসে। দুই মেয়ের গায়ে সবকিছুই ছিল, কিন্তু মায়ের গায়ে কিছুই ছিল না। মাকে দেখে তারা দুই বোনই চমকে ওঠে। মা, তুমি একবার আমাদের খবর দিলে না কেন? তোমার শরীর এত অসুস্থ, তুমি কি কিছু খাওয়া দাওয়া করছো না নাকি? তুই একবারও খোঁজ নিসনি কেন রে? দিদি, তুমিও তো এতদিন রয়েছে, মায়ের খোঁজ নাওনি। আর আমি তো ওখানে চাকরি, পড়াশোনার সূত্রে সবকিছুই ভুলে গিয়েছিলাম। সত্যি মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।
আমরা পয়সা পেয়ে সবকিছুই ভুলে গিয়েছি। ধনী হতে না হতেই আমাদের এই গরিব মায়ের কথাও ভুলে গিয়েছিলাম। মা, তোরা এসেছিস। আমি তোদের জন্যই অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চললাম। তোদের মুখটা দেখতে পেলাম, এটাই অনেক। কবে থেকে ওই পথের দিকে তাকিয়ে রয়েছি, যদি তোরা একবার এসে আমার সঙ্গে দেখা করে যাস। কিন্তু সকাল থেকে রাত হয়ে যায় রোজ অপেক্ষা করতে করতে। কিন্তু তোরা আর আসিস না রে মা। তোরা ধনী হয়েই তোরা আমাকে ভুলে গেলি। তোরা তোদের মাকে ভুলে গেলি। আমি তোদের কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠালাম, আর তোরা শেষমেশ আমাকেই ভুলে গেলি। মা, সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমরা আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি যেতেই হয় তোমাকে নিয়ে যাব মা। আমি নিমাইকে বিয়ে করে নিয়েছি, তাই জন্য সংসার ফেলে আসতে পারছিলাম না। তুমি এবার আমাদের সঙ্গে ব্যাঙ্গালোরে চলো মা, ওখানেই তোমার চিকিৎসা করাবো আমি। এরকম ভাবেই তারা দুই ধনী বোন মিলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর কমলা দেবী তার দুই মেয়েকে ক্ষমা করে দেয়। তারপর নিতা এবং নেহা ব্যাঙ্গালোরে চলে যায় এবং সেখানে ভালো ডাক্তারকে দিয়ে মায়ের চিকিৎসা করায়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই কমলা দেবী আগের থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে। তারপর তারা সকলে মিলে আবারও একসঙ্গে বসবাস করতে থাকে।